রাধে রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি এখনো দিদির বাড়িতেই আছি। তো সকাল সকাল তোমাদের সামনে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আমরাও সবাই ভালো আছি। তো আজকের এই ব্লগটা একটু লেট হয়ে গেছে। তো আজ হচ্ছে জামাই ষষ্ঠী। ব্লগটা আসলে নেটের অসুবিধার জন্য আমি ব্লগগুলো ঠিক করে করতে পারছি না। ব্লগগুলো যে করে নিচ্ছি, এডিটিংটা একদম করে আপলোড করতে পারছি না। নেটের সমস্যাটা এত পরিমাণে বেড়েছে। তো ব্লগগুলো দিতে একটু দেরি হচ্ছে, তোমরা কিছু মনে করো না। আমি ব্লগগুলো করে রাখছি, যতটুকু পাচ্ছি আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করছি। তারপর সকাল সকাল দেখো দিদিভাই আমার বাজার করে নিয়ে চলে এসছে। আজ জামাই ষষ্ঠী, ভালো খাওয়া দাওয়া হবে। তো তার জন্যই তো আমাদের জামাই ষষ্ঠীতে নিরামিষ রান্নাবান্নাই হয়। তো সকাল সকাল দিদি উঠে চলে গেছিলো, আমার একটু লেট হয়ে গেছিলো উঠতে। তো এখন উঠে দেখো আমি এই মুখটা ধুচ্ছি। তো আজকে আমাদেরকে জলও খাওয়া যায় না, যতক্ষণ না ষষ্ঠী পুজো করা হবে ততক্ষণ জল খেতে পারবো না। আর বাচ্চা হওয়ার পর এটা ছিল আমাদের ফার্স্ট ষষ্ঠী। তো আমার মা এই জামাই ষষ্ঠী মানে এই বাচ্চাদের জন্য ষষ্ঠী করা হয়, প্লাস জামাইদের জন্য খাওয়া দাওয়া হয়। তো আমার মায়ের কাছ থেকে এই ষষ্ঠীটা আমি ধরেছিলাম, আমি আমার দিদি আমরা সবাই। তো মোটামুটি 3টে ষষ্ঠী করতে হয়, আমি তো 5টা ষষ্ঠী করি। তো দিদি বলে এতগুলো ষষ্ঠী করতে পারবি না বাবু, তুই 3টেই করিস। তো আসলে মার কাছে থাকতাম মাঝে মাঝে, মাও বলতো বাবু এই ষষ্ঠীটা করেছি বা এই ষষ্ঠীটা করছি। তো আমারও মন চাইতো, আমি করে নিতাম। আর আজকে মনটা অনেকটাই খারাপ, হয়তো হয়তো চলে যেতে হবে। তো তার জন্য আজকে সকাল থেকে মনটা একটু খারাপ খারাপ। টিকিট ক্যান্সেল হয়ে যাচ্ছে, আবার টিকিট করা হচ্ছে, এই চলছে। তো সকাল সকাল দিদি এদিকে বললাম তুই স্নানটা সেরে নে, আমি এদিকে কাজগুলো করবো। তো এখানে দেখো রাত্রে অনেকগুলো বাসন ছিল, তো আমি ভাবলাম এগুলো মেজে নেবো, আর যেই বাসি কাজগুলো আছে টুকটাক করে নেবো। দিদি তো জোগাড় যন্ত্র করবে। আর আজকে পুজোটা অনেকটাই লেট হয়। দিদির কাছে যখন আছি তো মনে হচ্ছে মায়ের কাছেই আছি। মা যেভাবে ষষ্ঠী পুজো করতো দিদিও সেম সেইভাবেই করবে। তো বেশ ভালো লাগে জানো তো। মা নেই তবুও মায়ের অভাবটা কিন্তু দিদি আমাকে কোনোদিনও বুঝতে দেয় না। তো ও একা একা কাজ করবে, আমি বসে থাকবো, এটা খারাপ লাগে। তো দিদি বলে স্নান টান করে নে বাবু, না হলে তো তুই খেতে টেতে পাবি না। তা বললাম ঠিক আছে, তুই এদিকের কাজগুলো কর, আমি এদিকে কিছু জামা কাপড় আছে তো সেগুলো কেচে নেবো। আজকে না অনেক জামা কাপড় হয়েছে। তো আমি বললাম ঠিক আছে, কিছুটা হাতে কেচে নিচ্ছে, তুই কিছুটা মেশিনে দিয়ে দে। এই চলছে দুই বোনের কাজকর্ম। যত তাড়াতাড়ি কাজগুলো করে নিতে পারবো একটু ভালোভাবে জল খেতে পারবো। তো দিদি কি বলো তো, আমাকে বললো বাবু তোকে কাচতে হবে না, তুই নাহলে এতে করে নেবে, মেশিনে কেচে নেবে। তো আমি বললাম না দরকার নেই, আমি হাতেই কেচে নিচ্ছি। আর তোমরা তো হাতে কাচার ভিডিও অনেকেই পছন্দ করো, এর আগে বড় ব্লগটা আমি পোস্টও করে দিয়েছি। তো চলো যে কাজটা আছে সেগুলো করে নিই। দিদির বাড়িতে এসেও যে আমার এই কাজগুলো করতে হবে সত্যি করে আমি ভাবতে পারিনি। কিন্তু কি করব বলো তো, দিদি তো দিদি একা কষ্ট করবে, আমি করব না বসে থাকবো, সেটা খারাপ লাগে। তো দুই বোন মিলে আমরা যেখানেই যাই, বাপের বাড়িতে গেলেও আমরা এভাবেই কাজ করি। আমি একা একা কোনো কিছু করি না, বা ও আমায় করতে দেয় না। আমার বাড়িতে এলেও তাই, আমিও ওর বাড়িতে এলেও তাই। তো এখানে দেখো দিদি বললো আমি সবজিগুলো কেটে রেখে দিচ্ছি, তারপরে আজকে তো ডালিয়া হবে। আমি বললাম একবারেই ডালিয়া করে না, বললো মাটন আনতে দাদা ভাইকে। বললাম মটন তো কেউ খাবে না, কারণ আমার বড়মশাই মটন খেতে ভালোবাসে না। তো এই কারণে বললাম দরকার নেই, আজকে নিরামিষই কর, আবার আমরা বেরোবো, এই জন্য দরকার নেই এইসব হিজিবিজি খাওয়া দাওয়া। আর কাঁঠালটা দেখতে পাচ্ছ, কাঁঠালটা কিন্তু খুব একটা পাকেনি। তো দিদি বলছে যাই হোক তোকে আজকে এই কাঁঠালটা কেটে কুটে খাওয়ানো হবে। তো আমি বলেছি ঠিক আছে দেখা যাক, এখন তো মোটামুটি একটু একটু নুয়েছে। তো কাঁঠালটা আমি খেয়েছিলাম জানো তো বন্ধু, সত্যি করে অনেক মিষ্টি। তো দিদি বলেছিল কাঁঠালটা নিয়ে যেতে, কিন্তু আমার বড়মশাই বলে ট্রেনে বাসে নাকি কাঁঠাল নিয়ে যাওয়া যায় না। এটা যদি মানে তোমরা জানো কেউ কেন নিয়ে যাওয়া যায় না, অবশ্যই কিন্তু কমেন্টে একটু জানাবে। তারপর এখানে দেখো দিদি ঘরটার মুছে টুছে স্নান করে সব কিছু করে এখানে পুজোর সব জোগাড় করছে। তো আমি একটু ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। আর বাচ্চাদেরকে আজকে স্নান করতে পাঠিয়ে দিয়েছি। আমার ছেলে আর আমার দিদির ছেলে দুজন মিলে এত স্নান করে কি বলবো। তারপর আমি চলে গেছিলাম জামা কাপড়গুলো কাচতে। তো চলো ঝটপট করে এখন জামা কাপড়গুলো কেচে মেলে দিয়ে স্নান করে আমি এখন দিদির কাছে যাব। তো আমার ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর কেউ কিছু মনে করো না, ব্লগটা একটু দেরি হয়ে গেছে। আমি সবসময় চেষ্টা করি ডেলি ডেলি ব্লগ দেওয়ার, কিন্তু নেটের জন্য হচ্ছে না। কিন্তু তবুও চেষ্টা করছি তোমাদের সঙ্গে কিছু না কিছুভাবে কিছু একটা শেয়ার করতে, কেন তোমরা হচ্ছে আমার মিষ্টি পরিবার, তোমাদের সঙ্গে কিছু না শেয়ার করলে ভালো লাগে না। তো দিদির বাড়িতে এসে এই কাজগুলো আমায় করতে হবে, সত্যি আমি কল্পনা করতেও পারিনি। হাসিও পাচ্ছে, আবার ভাবছি না একা একা করবে, তো চলো আর কথা বলবো না, কাজগুলো করে নেই।
সাথে ছিলে আর একটি মেয়ে দিয়ে সব কেড়ে নিলে কেন? আমাকে তুমি নিয়ে নাও, আমি একদিনও আর বাঁচতে চাই না। ছোট বউকে এইভাবে আক্ষেপ করতে দেখে মা অরণ্য ষষ্ঠীর দয়া হলো। তখন তিনি এক বুড়ির রূপ ধরে তার কাছে এলেন। তিনি তাকে বললেন, এই বন বাজারে তুমি একলা বসে কাঁদছো কেন মা? ছোট বউ তখন সমস্ত ঘটনা মা ষষ্ঠীকে খুলে বলল। মা ষষ্ঠী তখন বললেন, ওরে বেটি, আসল কথাগুলি সব লুকিয়ে রাখলি কেন? তুই যে লুকিয়ে লুকিয়ে মাছ, দুধ, পুজোর মিষ্টি সব নিয়ে নিজে খেয়ে ফেলি, শাশুড়ির কাছে কালো বিড়ালটা নামে দোষ দিয়েছিস, তাতে তোর লজ্জা হতো না? সে কারণে আজ তোর এই দুর্দশা। তখন ছোট বউ বুড়ি পায়ের উপর আছড়ে পড়ে কাঁদতে লাগলো। তুমি কে মা? কেমন করে আমার সব কথা জানলে? আমায় দয়া করো, তা না হলে আমি তোমার পা ছাড়বো না। মা ষষ্ঠী ছোট বউয়ের কাতরতা দেখে বলে, বাচ্চা, আমি মা ষষ্ঠী, পৃথিবীর লোক যা করে সব আমি জানতে পারি। ছোট বউ তখন আবার কেঁদে বলতে লাগলো, মা, আমি খুবই অন্যায় করেছি, আমার পাপের শেষ নেই। আজ যখন দয়া করে আমায় দেখা দিয়েছো, তখন তুমি আমায় রক্ষা করো মা। তুমি যা বলবে আমি তাই করবো। মা ষষ্ঠী তখন বলে, দেখ, পথের ধারে ওইখানে এই নাও তোমার ছেলে মেয়ে, এই অমৃত দই দিয়ে সকলের কপালের ফোঁটা দাও, আর এদের নিয়ে আনন্দে সুখে কল্পনা করো। আর কখনো পুজোর জিনিস লুকিয়ে খেয়ে আমার বাহনের নামে দোষ দিও না। ছেলে মেয়ে দূর হোক, মরে যা, কখনো বলো না। অন্য কাউকে যদি বলতে শোনো তো তখন মা ষষ্ঠীর দাস এবং সাত সাত বলবে। এইসব কথা বলে মা অরণ্য ষষ্ঠী অদৃশ্য হয়ে গেল। ছোট বউ তখন তার 7 ছেলে ও এক মেয়েকে নিয়ে শ্বশুর বাড়িতে ফিরে এসে তার শাশুড়িকে প্রণাম করে শেষে ষষ্ঠী দেবী সব কথা শাশুড়িকে জানালেন। ব্রাহ্মণী সবসময় একেবারে অবাক হলেন এবং নাতনি নাতিকে পেয়ে খুব আনন্দে হলো। ব্রাহ্মণী অল্প দিনের মধ্যে নাতি নাতনির বিয়ে দিলেন। পরের বছর জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে খুব জাঁকজমক করে ছোট বউ অরণ্য ষষ্ঠী ব্রত পালন করলেন। মেয়ে জামাইকে আনিয়ে জামাইয়ের কপালে দইয়ের ফোঁটা দিলেন। সেই থেকে মা অরণ্য ষষ্ঠী মহত্বের কথা চারিদিকে ছড়িয়ে পড়লো। এই ব্রতে মহাষষ্ঠী তো আমাদের ষষ্ঠী পুজো হয়ে গেছে, আর এখন দিদি সবারই হাতে সুতো বেঁধে দেবে। স্নান এখনো হয়নি, বরের হয়নি, আমার ছেলে মেয়ের হয়নি, মানে মেয়ের হয়েছে, 2 ছেলের হয়নি আর 1 মেয়ের হয়নি। তো ওরাও যাবে স্নান করতে। আর এই দেখো দিদি এই বছর আমাকে এইভাবে ষষ্ঠীটা পালন করছি, খুব ভালো লাগছে। কেন আমি প্রত্যেকবার একা একা হয়তো বাড়িতে থাকি, নাহলে কোথাও থাকি, হয় না ঠিকভাবে। আর এইভাবে আমাকে আমার মাও এরকম আদর যত্ন করে এরকম করে ধাগা আগে বেঁধে দিত, আমি সবসময় আগে নিয়ে যেতাম। এখানেও দিদির কাছে সব থেকে আগে আমি নিয়েছি, দেখো এই দেখো। তো এখন এবার একটু জল খাবো। দিদি আবার ওইদিকে শরবত গুলে রেখেছে, আমি এটা স্নান করে করেই বসেছি, চুলটাও ভালো করে মুছিনি। হ্যাঁ, তো চলো এগুলো সব করে নে, তারপরে তোমাদের সামনে আসছে আবার। তো দিদি দেখতেই পেলে কি সুন্দরভাবে পুজো করেছে। তারপর এখানে শরবত গুলে রাখলো, বললো বাবু তোকে খেতে হবে। আর এখানে আমার দিদির মেয়েকে দেখো আমি হাতে এই যে সুতো বেঁধে দিচ্ছি। তোমরা কিভাবে ষষ্ঠী পুজো করো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আর আজকে ষষ্ঠীর ব্রতটা পড়তে হয়তো দিদি পড়ছিল আর আমি বসে বসে শুনছিলাম। আমার মেয়েকে স্নান করতে পাঠিয়েছে, আমার দিদি বললো আমি তোর মেয়েকে দিয়ে দেবো, মানে আমাদের এরকমই হয়, আমি হচ্ছে আমার দিদির মেয়েকে দিয়ে দিই, ও হচ্ছে আমার মেয়েকে দিয়ে দেয়। তারপরে বাবুদেরকে বলেছে আজকে বেশি জল ঘাটবে না। আমার মা বলতো যারা কোলের ছিল তাদেরকে নাকি স্নান করতে হয় না, কিন্তু গরমের পরিমাণটা এতটা বেড়েছে কি বলবো, স্নান তো করতেই হবে। তো এখানে দেখো শরবতটা খেয়ে নেব, তারপর রান্না বান্নার দিকে যাব। তো আমি বললাম দিদিকে যে তুই এদিকে কাজগুলো কর, আর আমি এদিকে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসছি, তো এখন সেইগুলো বসে বসে ভাঁজ করছি। আর আজকে না গরমটা এত পরিমাণে, আর চলে যাব, আর মনও খারাপ করছে, আর হয়তো এখানে আর ভিডিও করতে পারবো না সত্যি করে। আবার যবে আসবো এখানে ভিডিও করব, সত্যি করে ইউটিউবে দিদির বাড়িতে আমার আর ভিডিও করা হবে না, এটাই হচ্ছে একটা দুঃখের কারণ। তো চলো এগুলো ভাজ টাজ করে নিই। তো দিদি কি রান্না করছে সেটা তোমাদেরকে কিচেনে গিয়ে, মানে ডালিয়া তো হবে, সেটা একটু কিচেনে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই দেখো রান্নাঘরে চলে এসেছি, অনেকক্ষণ বসেছিলাম, দিদি সব করেছে। এখানে হয়েছে ডালিয়া,
আর এখানে হচ্ছে আলু ভাজা, আর এখানে দেখো হলুদ লবণ মাখিয়ে রেখে দিয়েছে দিদি পটলে। তো পটলটা ভাজা হবে। আর ঘড়িতে মোটামুটি 1টাই বেজে গেছে, সবারই খিদে পেয়ে গেছে। ওই মিষ্টি আর জল খেয়েছিলাম। ফল নিয়ে এসছে দিদি অনেক রকম, আম নিয়ে এসছে, লিচু নিয়ে এসছে, কলা নিয়ে এসছে, আর হচ্ছে তরমুজ নিয়ে এসছে। তো ওগুলো পরে খাবো, এখন খিদে পেয়েছে। তো হয়েছে ডালিয়া, আলু ভাজা আর পটল ভাজা, পাঁপড় ভাজা আজকের মেনু হচ্ছে। তো চলো এগুলো করে নিয়ে পুরো প্লেটে রেডি করে আসছি তোমাদের সামনে। তো দিদির ডালিয়া রান্না হয়ে গেছে, আর এদিকে আমি পটলগুলো ভাজতে দিয়ে দিয়েছি। আর দিদি না নিজের হাতে ঘি করে, জানো তো, এত সুন্দর করে। আমাকে বলছে বাবু তুই কি নিয়ে যাবি? বললাম না না না, আমি এখন নিয়ে যাব না, আমাকে তো আবার আসতে হবে দিদির বাড়িতে ওই মন্দিরে যাওয়ার জন্য, যে মন্দিরটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো হয়তো কিছুদিনের মধ্যে আবার আসবো। আমার এই মাসটা প্রচণ্ড ঝামেলা চলছে, মানে একদম ভালো লাগছে না, খিচিবিচি চলছে। তো এখন কি বলো তো, এই যে পটলটা ভাজবো, পাঁপড়টা সব কিছু একদম রেডি করে নিয়ে এখন চলে যাব খেতে। তো আজকে ডালিয়াটা জানো তো বন্ধুরা দারুণ হয়েছিল, আর দিদির হাতে ডালিয়া খেতে সত্যি করে খুবই খুবই ভালো। তো খাবো, খেয়ে দিয়ে একটু দুই বোনে বসে বসে গল্প করব, আর কিছু জামা কাপড় আছে সেগুলো ঠিকঠাক করে নিব। তো চলো ব্লগটা দেখতে থাকো, আর ও কি করছি না করছি। খাওয়া দাওয়ার পর তোমাদের সামনে আর আসেনি, তার কারণ হচ্ছে এই দেখো আজকে বানাচ্ছি দিদির ছেলের প্রজেক্ট। ওকে তো কিছুতেই বললাম বসার জন্য, ও তো একটু বসার পর চলে গেল। তারপর আমি দেখলাম যে দিদির একা একা কষ্ট হবে বানাতে, তো আমি এটা বানিয়েই নি। তারপরে বর্মশাই একটু হেল্প করতে শুরু করলো। তোমাদেরকে ফাইনালটা দেখাচ্ছি। এই মনে হচ্ছে সেই মর কঙ্কাল দেখে লাগছে। একটু ঝুলিয়ে দেখিয়ে দিই, দাঁড়াও। সারা দুপুরটা আজকে এই করেছি, দেখো এখনো বাকি আছে, ফিনিশিং বাকি আছে, এই দেখো। তো কিরকম লেগেছে সেটা অবশ্যই জানাবে। আমাদের আবার 8টার সময় ট্রেন আছে, তো আমরা বেরিয়ে যাব একটু পরে, রেডি হব। দিদি মনে রান্না বান্না করছে, তো আমি একটু রান্নাঘরে যাব, দেখি ও কি করছে একটু দেখিয়ে দিই তোমাদেরকে, তারপর রেডি হব, ঠিক আছে। আজকে চলে যাচ্ছি কলকাতা, মনটাও খারাপ লাগছে আসলে, আমাদের আবার একটা জায়গা যাওয়ার আছে, এই কারণে চলে যেতে হচ্ছে। তো চলো আমি এগুলো করে নিই, কমপ্লিট করে নিই, তারপরে রান্নাঘরে গিয়ে দিদি কি করছে তোমাদের সঙ্গে শেয়ার করছি। ওটা তো বানানো হয়ে গেছে, এই দেখো, জানি না কিরকম হয়েছে কমেন্টে জানাবে। আর এখানে দেখো বড়মশাই আম পারলো গাছ থেকে, এই দেখো দিদি বলছে নাকি খুব মিষ্টি। আর ওই দেখো এখানে গাছে পারছে আম, আর এখানে দিদি রান্না করছে। এখানে হচ্ছে সুজি হয়ে গেছে, আর এখানে চা বসিয়ে দিয়েছে। এই যে অনেকগুলো বাসন আছে, ওগুলো আমি মেজে নেব, তারপরে রাত্রে রান্না হবে। এখানে হবে পনিরের তরকারি হবে, আর রুটি হবে, তার কারণ আমার বর লুচি খেতে একদম ভালোবাসে না। আমি সামনে এসে একটু কথা বলছি, এই দেখো। তো বড় মশা একদম ভালোবাসে না। আম একটা ধুয়ে দেবো, এই আমটা। তো আমটা এখন খাবো, বড় মশাই আম পারছে, পারো। এইটা আমাকে ধুয়ে দাও। হ্যাঁ, তো চলো বসে বসে আমটা খাই, চা খাবো না, আমি খাবো। আর এখনো দেখো আম পারছে, এই দেখো। তো দেখো ওইদিকে আমি জল ভরতে দিয়েছি, এদিকে খাচ্ছি আম। আমটা দারুণ মিষ্টি আর খুবই ভালো। দিদি বলছিল বারে বারে যে খায়, আমটা খুবই ভালো। তখন আম পেরেই যাচ্ছে, আমটা আমি কমপ্লিট করি। হ্যাঁ হ্যাঁ, মেয়ে খাচ্ছে, ওই যে ওখানে মেয়ে খাচ্ছে, এখানে আমি। তো এখানে মিষ্টিগুলো দেখতে পাচ্ছ, বড়মশাই গিয়ে নিয়ে এসছে। আমি বললাম যাও তো একটু মিষ্টি নিয়ে আসো। তো দিদি তো প্রচণ্ড রাগ করছিল। আর এখানে খাবার দাবার দেখো গোছানো হয়ে গেছে। তো এখানে মনটাও খারাপ করছে, ছেলে মেয়ে তো একদম যেতে চাইছে না। তো দেখো একদম আমরা রেডি হয়ে গেছি। এখানে দেখো আমার মেয়ে, দিদির মেয়ে, আর ব্যাগপত্রগুলো এখন নিয়ে আসবো। তো এখানে 8:10 হচ্ছে বাস, মনটা তো অনেক খারাপ লাগছে। এখানে দেখো ব্যাগপত্রগুলো বার করছে। এখানে দেখো ছেলে রেডি হয়ে গেছে,
আজকের দিনটা সত্যি করে অনেক 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 কষ্ট, আজকের দিনেই যেতে হচ্ছে। এখানে দেখো বড়মশাই, এই যে দিদি আমাদেরকে রাখতে যাচ্ছে। তো চলো যাই, তারপরে আবার কথা হবে। আজকে আর এখন কথা বলতে পারছি না। তো এখন স্টেশনে চলে এসেছি, সাঁওতালডি স্টেশনে। প্রচণ্ড মন খারাপ করছে, কান্নাকাটি করছি দুজন মিলে, একদম ভালো লাগছে না। তো ও আমাকে বলে, তুই যে ভিডিওগুলো করিস আমি বসে বসে দেখি, আমার তো ভালো লাগে, তুই কেন এরকম করছিস? তো আবার হয়তো আসবে, কিন্তু কি করব বলো, তো যেতে তো হবে। এখান থেকে যাওয়ার হয়তো 2-3 দিন পর আবার অন্য কোথাও যেতে হবে। এখন এটাই চলছে আমার। তো বাবুরা এখানে বসে আছে, ওরাও যেতে চাইছে না। তো দিদি আমাকে বললো, ঠিক আছে বোনু, তুই তো আবার আসবি। তো আর তোমাদের সঙ্গে ভিডিও করিনি, প্রচণ্ড কান্নাকাটি করেছি, অনেক রাত্রে ঘুমিয়েছিলাম। তারপর এখানে দেখো ট্রেনটা এমনিতে ছাড়তেও অনেক লেট করে দিয়েছিল। এখন আমরা চলে এসেছি হাওড়া। তো হাওড়া থেকে যাচ্ছি বাড়ি। তো বাড়িতে গিয়ে তো বুঝতেই পারছো অনেকদিন ধরে ছিলাম না, বাড়িঘরের অবস্থা কীরকম। তো চলো বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে কিন্তু আবার কথা হচ্ছে। আর এতটা মন খারাপ হয়েছে না, ভালোই লাগছে না। সকালে উঠে আবার ফোন করেছিল, বুনু কি করছিস কি করছিস। তো বাড়িতে গিয়ে আবার কথা হচ্ছে। তো দেখতেই পেলে রান্নাঘরে রান্না বান্না করে নিয়ে স্নান টান করে এসছি। তো ঘড়িতে তখন কটা বাজে, আমরা 7:30টার সময় বাড়িতে এসলাম। এসে আর তোমাদের সামনে আসেনি, এতটা কাজ ছিল। এখানে দেখো কিছুটা জামা কাপড় কাচা হয়েছে, মেলা হয়েছে, আবার ওইদিকে চাদরগুলো কেচে দিয়েছি। তখন আর সকালে আর কাজকর্ম তোমাদেরকে দেখায়নি, এতটা গরম, এখানে বৃষ্টি নেই, কিচ্ছু নেই, প্লাস মন খারাপ, সবকিছু নিয়ে আজকের ব্লগটা সত্যিই ভালো লাগছে না। তো আজকে রান্না করেছি পটল ভাজা, শাক আর হচ্ছে কাতলা মাছের ঝোল, আর কিচ্ছু না। এতটা ঘুম পাচ্ছে, ট্রেনে তো খুব কষ্ট হয়েছে। ট্রেনে আর তোমাদের সঙ্গে কোনো কথাই বলিনি, তার কারণ হচ্ছে কি বলতো, আরএসি হয়ে গেছিল, এতটা কষ্ট হয়েছে আসতে। তারপরে তো লেট ট্রেন, মানে খুব কষ্ট হয়েছে এবার। তো ওখানে সবাই খেতে বসে গেছে, আমি এখন খাবো। আর মেয়ে পুজো করে নিয়েছে। আর এতটা রোদ দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো চলো একবার মেনুগুলো আর একবার তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি, তারপরে খেয়ে দিয়ে আবার আসছি। মানে ক্লান্ত, কিছু মনে করো না, কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি।